এবার হাদি হত্যায় নতুন মোড়, ফেসে গেল হাদির বন্ধু জাবের ও ঝুমা। সন্ধ্যার পরেই আটক। হঠাৎ করেই সকল গোপন তথ্য ফাঁস করলো হাদির আপন বোন। ঘুরে যাচ্ছে খেলা। ইনকিলাব মঞ্চ থেকে বহিষ্কার করা হলো দুজনকে। একের পর এক দায়িত্ব ছাড়ার ঘোষণা দিচ্ছেন ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাকালীন নেতৃত্ব। প্রথমে আব্দুল্লাহ আল জাবের, এরপর ফাতেমা তাসনিম জুমা, সবশেষ ফাহিম আব্দুল্লাহ সহ আরো কয়েকজন একই ধরনের ঘোষণা দিয়েছেন। বাইরের হাজারটা শত্রুর সাথে লড়াই করে জেতা যায়, কিন্তু নিজের ঘরের মানুষের সাথে লড়াইয়ের শেষ পর্যন্ত হার মানতেই হয়। পাঠাবো, কিন্তু ওই দেশে খালি সন্ত্রাসীদের অপহরণ হবে, ওই দেশ থেকে কাউকে পাঠানো হবে, এই ধরনের ফাইজলামি। ইনকিলাব কালচারাল সেন্টারের ক্ষেত্রেও কি ঠিক এমনটাই ঘটল? এই প্ল্যাটফর্মটি বিদেশি সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। সেই প্ল্যাটফর্মটি আজ বাইরের কোনো চাপে নয়, বরং খোদ প্রতিষ্ঠাতার পরিবারের কাছেই কি জিম্মি হয়ে পড়ল। ইনকিলাব কালচারাল সেন্টারের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরকে কেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চুপ থাকতে বলেছিলেন? আব্দুল্লাহ আল জাবের কি কথা রাখেননি? তিনি কি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ভায়োলেট করেছেন? দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম। এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দিই। হঠাৎ করেই নতুন একটা তথ্য, সেটা হলো শরীফ উসমান হাদি হত্যায় নতুন মোড় নিয়েছে। এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ, সেটা হলো শরীফ উসমান হাদির বোন রীতিমতো সন্ধ্যার পরে একটা কল রেকর্ড বা তার কল রেকর্ড ফাঁস হয়েছে। সেই কল রেকর্ডে রীতিমতো বিস্ফোরক কিছু তথ্য সামনে এনেছেন, যেখানে সম্পূর্ণ দোষ বা হাদি হত্যার যত দোষ ইনকিলাব মঞ্চের হাদি এবং তার যে বন্ধু ছিল জাবের ঝুমা, তাদেরকে এই দোষ দেওয়া হচ্ছে। রীতিমতো তারা যে কোনো সময় আটক হতে পারে। এই মুহূর্তে সংবাদ শুনেছি তারা পুলিশের আওতায়। পাশাপাশি জাবের ঝুমাকে ইনকিলাব মঞ্চ থেকে বের করে দেওয়া হয়েছে। কথা বাড়াচ্ছি না, শুরুতে আমরা জেনে আসি হাদির বোন নতুন করে কি তথ্য এনেছে, সেটা একটু শুনবো। তারপর দেখব জাবের এবং ঝুমাকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে কিংবা কিভাবে ইনকিলাব মঞ্চ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তো দর্শক, চলুন শুরুতে একটু ঝুমার বা হাদির বোনের সেই কল রেকর্ড শুনে আসে। আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন। গুলিবিদ্ধ হওয়ার দিন থেকে জাবের ঝুমা আজ অব্দি আমার সাথে একটা কথা বলে না। আমি ফোন দিতে দিতে মেসেঞ্জারে হাজার হাজার ফোন দিয়েছি, কেউ আমার ফোন রিসিভ করে না। ওমর হাদির দেখেন উল্টো পাল্টা পোস্ট ওমর হাদি দিতে আছে। একজন ট্রমাটাইজড মানুষ, সে কি বলে না বলে এগুলো তো গুরুত্ব দেওয়ার দরকার নাই। ও সেন্টারে যাই উঠতে পারে না, সেন্টার দিয়ে বের করে দিচ্ছে। পরিবারকে মাইনাস করার জন্য এমন খাইয়ে না খাইয়ে লাগছে। এই জুলের মধ্যে আমরা বিচারের জন্য তুমুল আওয়াজ তুলবো, ওরা তুলবে সারা বাংলাদেশ বাসীকে নিয়ে। এখন ওরা এই সমস্ত করার মানেটা কি বলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফরহাদ বিন নূর, আমি স্টার নিউজে কাজ করি। জানতে চাচ্ছিলাম, রিসেন্টলি তো নানা রকম ঘটনা ঘটছে কালচারাল সেন্টার নিয়ে। ফরহাদ ভাই, আসলে আমাদের তো বাঁচার অধিকার আছে বলেন। ভাই হারাইয়ে ফেলা, সেই যন্ত্রণায় থাকতে পারতেছি না। তারপরে আমার ভাইটি গুলিবিদ্ধ হবার পর যেভাবে পরিবারকে নিয়ে ওরা শুরু করছে, এগুলো কেন করছে, কার চক্রান্ত করে ওরা করতে আছে, ভাই আল্লাহ তাআলা ভালো জানে। সেন্টার কি এটা আমাদের পরিবারের কিছুই না, এটা করছে বাংলাদেশপন্থী জনগণের জন্য, ডানপন্থী জনগণের টাকায়, আমার ঘরের টাকা নিয়ে করে না। জনগণের টাকা, জনগণের জন্য, ডানপন্থী জনগণের জন্য একটা কালচারাল নির্মাণ করতে চাইছে। যে বামপন্থীদের তো কিছু আছে, ডানপন্থীদের তো কোনো কালচারাল প্রতিষ্ঠান নাই। ওই প্রতিষ্ঠানটা দাঁড়া করা আছে জনগণের টাকা। আমার ভাই গুলিবিদ্ধ হবার পর আমি হইলাম সেখানে নরসিটিতে থাকি, জন্মভূমিতে থাকি, উসমান হাদির সিনিয়র মাদ্রাসার টিচার সমাজ বিজ্ঞানের। আমি খালি ওদের সাথে, ওরা ভাবছে ওরা আমার সন্তান। আমি আমার ভাইগুলো শহীদ হবার পর আমি নিঃসন্তান হয়ে গেছি। ওদেরকে সাথে নিয়ে, ওদের কাজ নিয়ে সাথে আমি বাঁচতে চাইছি, যে আমার ভাইয়ের লড়াইটা নিয়ে যদি আমি বাঁচতে পারি। কিন্তু ওরা আমার সাথে কোনো যোগাযোগ রাখে না, বলছে যেটা পরিবারের কিছু না, এখানে পরিবারের কেউ আসা যাবে না, আলহামদুলিল্লাহ শেষ। তাহলে থাক, আমি দূরেই থাকলাম, তোরা তোদের মতো কাজ কর। এখন আমার কথা হলো, ওরা যে কেউ যেতেই পারে, যার ভালো লাগে না লাগে যেতে পারে, সমস্যা নাই। একটা প্রতিষ্ঠানে সবসময় থাকবে এমন তো কোনো বিষয় না। কিন্তু সেইটি পরিবারের উপর মিথ্যে অপবাদ দিয়ে কেন বলেন তো? এই পরিবার আমাদের কি কোনো বাঁচার হতে কিনা? দেখেন, আমার ভাইটা গুলিবিদ্ধ হবার আগের দিন রাত 10টায় অসুস্থ, আজ অব্দি আমি অসুস্থ। একটার পর একটা ইস্যু আসে, আমার জান বেরোয় যায়, আমাকে বানায় ভারতের ভারতের এজেন্ট। এটার উত্তরাধিকার দাবি করেছেন কিনা? কোনো দাবি তুলে না, কে তুলছে বলেন? ওর সাথে ওরা তো প্রমাণ সহ দেবে যে এই ফ্যামিলির, আমার ভাইয়ের ফ্যামিলি মানে আমি শুধু মাসুম হাদি না, শুধু ওমর হাদি না, শুধু ওসমান হাদির বউ না, আমার ভাই বোন 5 জন আছে, মা আছে, বউ আছে, এই কয়টা মিললে তো পরিবার। এখন এই পরিবারের কোন সদস্যদের কাছে বলছে যে আমরা উত্তরাধিকার সূত্রে এটি চাই বলেন?
ওটাও করছে বাংলাদেশপন্থী জনগণের জন্য, জনগণের টাকা। ওটা তো আমাদের পরিবারের জন্য করে না। আপনাদের অভিযোগটা তাহলে তাদের বিরুদ্ধে কি অভিযোগ? আমার তাদের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই, খালি অভিযোগ এতদিন ছিল যে তা তো আমি ফ্ল্যাশ করি না, ওরা আমার সাথে যা করছে একমাত্র আমার ভাইয়ের জন্য, আমি কোনো অভিযোগ ওদের বিরুদ্ধে করি না, আজও করতে আসে না। কিন্তু ওরা এগুলো করতে আসে কেন বলেন? ওরা কি করতেছে? এই যে বললো যে পরিবারের ওয়ারিশ সূত্রে যাইতেছে, কি চাইছে ওয়ারিশ সূত্র ওদের কাছে? ওয়ারিশ কারা বলেন? ওয়ারিশ ওখানে কারা? না, আপনারাই তো ওয়ারিশ হওয়ার কথা, তাই না? পরিবারের লোকজন যারা আছে। না, আমরা তো ওয়ারিশ না, আমরা তো পরিবারের কিছু না, ওটা তো পরিবারের জন্য করে না। ওটা পরিবারের সাথে এতটুকুই যোগাযোগ রাখা দরকার যে ওসমান হাদির ব্যক্তিগত কোনো জিনিস আলোচনায় আনলে, ব্যক্তিগত সব কোনো ব্যাপারে জানতে চাইলে সেইটা আমাদের পরিবারের অবশ্যই কনসার্ন নিতে হবে। একটা সংগঠন হিসেবে স্বাভাবিকভাবে যে সংগঠনের প্রতিষ্ঠাতা থাকে তার পরিবারের স্বাভাবিকভাবে রেসপেক্টের একটা জায়গায় থাকে। পদ পজিশন থাকুক আর না থাকুক, আমি ওসমান হাদির বোন হিসেবে আপনার কাছে কি একটা সালাম পেতে পারি না? আমি কালচারাল সেন্টারে গেলে কি আমি একটা সালামের উপযোগী না বলেন? কিন্তু পরিবারের কেউ গেলে একটা সালাম দেওয়া কি নাজায়েজ হয়ে গেছে? পরিবারের সঙ্গে যে মিনিমাম যোগাযোগটুকু মেইনটেইন করা দরকার ছিল সেটা তারা করেনি। না, কিচ্ছু করে না। সোজা কথা, ওমর হাদির দেখেন উল্টো পাল্টা পোস্ট ওমর হাদি দিতে আছে। আচ্ছা, ওমর হাদি তো ওখানে পরিবারের সদস্য হিসেবে সেন্টারে ছিল না, ও তো একেবারে সেন্টারের কোর মেম্বার, কমিটি গঠন হয়েছে থেকে। ওমর হাদির নামে ওর ব্যাংকের অ্যাকাউন্ট গুলো নমিনি করা, সেটি কি পরিবারের সদস্য হিসেবে? সেটা এখানে মেম্বার, ওই সংগঠনের মেম্বার হিসেবে। একজন মানুষ শাহাদাত হয়ে গেলে তার অ্যাকাউন্ট গুলো কিন্তু সব ফ্রিজ হয়ে যায়, তাই না? ওরা এখন বলতে আছে অ্যাকাউন্ট গুলো নাকি ওমর ফারুক আটকাই দিয়েছে, টাকা পয়সা দেন, এটা কোনো কথা বলেন? কালচারাল সেন্টারে কত লাখ কিংবা কোটি টাকার সম্পদ আছে বা ব্যাংকে কত থাকতে আমি পারে? যদি এইটা বলতে পারতাম কালচারাল সেন্টার সম্বন্ধে, আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে যতটুকু জানেন আমিও ততটুকু জানি। কারণ আমার ভাইয়ের শাহাদাতের মানে গুলিবিদ্ধ হওয়ার দিন থেকে জাবের ঝুমা আজ অব্দি আমার সাথে একটা কথা বলে না। আমি ফোন দিতে দিতে মেসেঞ্জারে হাজার হাজার ফোন দিয়েছি, কেউ আমার ফোন রিসিভ করে না। শেষ, শুধু তথ্য জানার জন্য। যেমন আজকে আমার কাছে আপনি তথ্য জানতে চাইছেন, এইরকম বহু তথ্য জানতে চাই, আমি ওদেরকে ফোন দিয়েছি তথ্য জানার জন্য। কিন্তু ওরা আমাকে তথ্য দেয় না, জানতে পারে না। আপনিও যা জানেন, আমিও সাধারণ হিসেবে আমার শুধু এতটুকুই দাবি, আমার তো ভাই বাঁচার অধিকার আছে। আমি যে এইগুলা নিয়ে ওরা এইভাবে একটা ব্লেন্ডার সরাইতে আছে কিসের জন্য বলেন? কে ওদের কাছে উত্তরাধিকার সূত্রে দাবি করছে? এবং ওরা যে বললে পরিবারের কাছে জানাতে আছে, আমি কালকে আমার বউর সাথে কথা বললাম, সেও কিছু জানে না। ওসমান গনির বউর সাথে সে কিছু জানে না, আমি জানি না। ওমর ভাই হচ্ছে ওর পোস্ট দিয়েছেন, সেখানে শম্পা ভাবিকে উনি ওনার নামও নানাভাবে মেনশন করে তাকে আবার নানাভাবে দায়ী করছেন, এবং দায়ী ধরনেরও কিন্তু উনি লিখেছেন। কথা আমি ধরতেই চাই না। কেন ধরতে চাই না? সে প্রচন্ড টমাটাস। আমি সম্পারে বলছি যে ওর কোনো কথা তুমি ধরবা না, ও প্রচন্ড টমাটাস। ওর সাথে আমি বিভিন্ন মানুষের সাথে যখন কথা বলি যে ওকে একটু বুঝান, ও এভাবে পোস্ট না দেয়, একটু সুযোগ রাখতে চাই, বলে আপর বুঝাবো কি? ও তো নিজেই টমাটাস। একজন টমাটাস মানুষ, সে কি বলে না বলে এগুলো তো গুরুত্ব দেওয়ার দরকার নেই। ওমর হাদি যে এই ধরনের মন্তব্যগুলো করেন সেগুলো কি গুরুত্ব দিতে মানা করতেছেন? হ্যাঁ, অবশ্যই মানা করি, কারণ ও প্রচন্ড টমার মধ্যে আছে। আর এগুলো যে ও করতে আছে, এগুলোর পিছনেও তো একটা দীর্ঘ সূত্রিতে কাজ করছে। ওকে ওসমান গনির শাহাদাতের পরে ও সেন্টারে যাই উঠতে পারে না, সেন্টার দিয়ে বের করে দিয়েছে যে বোরহান মাহমুদ আছে ড্যাফোডিলে, তুই সেন্টারে কেডা? তুই কিছু না, এখানে পরিবারের কেউ আসবে না। তো বলছে যে এখানে পরিবারের মানে আমি তো ইনকিলাবের শুরু থেকেই সাথে, আমি পরিবারের কি মানে? ওরা পরিবারকে মাইনাস করার জন্য এমন খাইয়ে না খাইয়ে লাগছে। আমাকে তো এই হাজার হাজার মানুষের ফোন দেয়, আপা আপনারা কি জানেন? বলছে ভাই ওটা পরিবারের কিছু না। আর আমি চুপচাপ থাকি শুধু আমার ভাইয়ের জন্য, কারণ এই সেন্টারটা করছে আমার ভাই, এটা বদনাম হইলো আমার ভাই। এখন দেখেন পরিবেশ সম্বন্ধে ওরা যেগুলো করতেছে, আমার আমার মানে আমার মেসেঞ্জারে এমন কোন ভ্রান্তকার মানে অশ্লীল ভাষা নাই যেগুলো বললে আমাকে গালি দিতেছে, আমার মাকে, আমার বাবাকে। এবং তারা কারা? আমার ওসমান হাদিকে ভালোবাসে তারা। একজন শহীদের বাবাকে, একজন শহীদের মাকে, বোনকে, ভাইকে, কি বাবা আমার ভাইকে ওরা বানাই ফেলে রাস্তার ফুটপাতে। একজন বিপ্লবী যার বাবা ছিলেন বিপ্লবী, উপজেলায় নরসিংদী উপজেলা না ঝালকাঠি জেলা পর্যন্ত তাকে এখনো চেনে। একের পর এক দায়িত্ব ছাড়ার ঘোষণা দিচ্ছেন ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাকালীন নেতৃত্ব। প্রথমে আব্দুল্লাহ আল জাবের, এরপর ফাতেমা তাসনিম জুমা, সবশেষ ফাহিম আব্দুল্লাহ সহ আরো কয়েকজন একই ধরনের ঘোষণা দিয়েছেন। ফেসবুক পোস্টে তারা জানান, শহীদ ওসমান হাদির ওয়ারিসদের দাবির প্রেক্ষাপটে প্রয়োজনীয় দলিল দস্তাবেজ যাচাই করে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিকারীদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একাধিক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাকালীন নেতৃত্বের সদস্যরা। সবার আগে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে আব্দুল্লাহ আল জাবের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি জানান, শহীদ ওসমান হাদি শাহাদাতের আগে ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন, তবে সেই উদ্যোগ শেষ করে যেতে পারেননি।
আব্দুল্লাহ আল জাবের লেখেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে ইনকিলাব কালচারাল সেন্টারকে জনতার আমানত হিসেবে বিবেচনা করা হতো। সে কারণে গত 6 মাস ধরে শহীদ ওসমান হাদির শাহাদাত পরবর্তী ওয়ারিশ সংক্রান্ত বিষয়টির সমাধানের চেষ্টা করা হয়েছে। একই সময়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন উৎপাদনশীল কার্যক্রমের পরিকল্পনাও নেওয়া হয়, যার কিছু কাজ এখনো চলমান রয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠায় নতুন সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি বলেন, শহীদ ওসমান হাদিকে আল্লাহ যে সম্মান দিয়েছেন সেই সম্মানের স্বার্থে এবং ওয়ারিশদের দাবির প্রেক্ষাপটে প্রয়োজনীয় দলিল দস্তাবেজ বিবেচনা করে ইনকিলাব কালচারাল সেন্টারের দাবিকারীদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোস্টে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আব্দুল্লাহ আল জাবির বলেন, তাদের দেওয়া বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। একই সিদ্ধান্তের কথা জানান ফাহিম আব্দুল্লাহ। তিনি বলেন, প্রতিষ্ঠা কাল থেকে ইনকিলাব কালচারাল সেন্টার সাধারণ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় পরিচালিত হয়ে এসেছে। পোস্টে ফাহিম আব্দুল্লাহ লিখেন, যে লড়াইয়ের অংশ হিসেবে তারা ইনকিলাবের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সেই লড়াই যাতে বাধাগ্রস্ত না হয় সেই কারণেই এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে আইনি ওয়ারিশ দাবিদারদের কাছে দায়িত্ব হস্তান্তর করাই যথাযথ সিদ্ধান্ত বলে তারা মনে করছেন। অন্যদিকে পৃথক পোস্টে একই সিদ্ধান্তের কথা জানান ফাতিমা তাসনিম ঝুমাও। তিনি লেখেন, বাংলাদেশপন্থী সাংস্কৃতিক চর্চার স্বার্থে তিনি ইনকিলাবের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাই দিন রাত পরিশ্রম করেছেন বলেও উল্লেখ করেন তিনি। ফাতিমা তাসনিম জুমার মতে, শহীদ ওসমান হাদির শাহাদাতের পর থেকেই বিভিন্ন ধরনের ওয়ারিশ সংক্রান্ত জটিলতা সামনে আসতে শুরু করে। বিষয়গুলো সমাধানের জন্য ট্রাস্ট গঠনের উদ্যোগ নেওয়া হলেও সেটি শেষ পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে ওয়ারিশ সংক্রান্ত বিভিন্ন আলোচনা, অপপ্রচার ও মানহানিকর মন্তব্য প্রকাশ্যে আসায় পরিস্থিতি আরো জটিল হয়েছে। এসব বিষয়ে তার এবং তার পরিবারের জন্য বিব্রতকর হয়ে উঠেছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি। এদিকে আব্দুল্লাহ আল জাবেরের পোস্টে মন্তব্য করেছেন সাইয়েদুল আরাফাত নামের এক ফেসবুক ব্যবহারকারী। তিনি প্রশ্ন তোলেন, সম্প্রতি ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য তহবিল সংগ্রহ করা হলেও দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত থাকলে সেই অর্থ কেন নেওয়া হয়েছিল? একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, ওয়ারিশ দাবি করা ব্যক্তিরা প্রতিষ্ঠানটিকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে পারেন। এর জবাবে আব্দুল্লাহ আল জাবের লেখেন, সংগ্রহ করা অর্থ ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ। পাশাপাশি তিনি জানান, এ সংক্রান্ত সব তথ্য তাদের কাছে সংরক্ষিত রয়েছে। দীর্ঘ পথ চলার পর ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাকালীন নেতৃত্বের এই সরে দাঁড়ানোর ঘোষণা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিচালনা ও মালিকানা কাঠামো নিয়ে নতুন আলোচনার তৈরি করেছে। তবে কারা এখন এই প্রতিষ্ঠান পরিচালনা করবে সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। প্রবাদ আছে, বাইরের হাজারটা শত্রুর সাথে লড়াই করে জেতা যায়, কিন্তু নিজের ঘরের মানুষের সাথে লড়াইয়ের শেষ পর্যন্ত হার মানতেই হয়। পাঠাবো, কিন্তু ওই দেশে খালি সন্ত্রাসীদের অপরায়ণ হবে, ওই দেশ থেকে কাউকে পাঠানো হবে, এই ধরনের ফাইজলামি। ইনকিলাব কালচারাল সেন্টারের ক্ষেত্রেও কি ঠিক এমনটাই ঘটলো? যে প্ল্যাটফর্মটি বিদেশি সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সেই প্ল্যাটফর্মটি আজ বাইরের কোনো চাপে নয়, বরং খোদ প্রতিষ্ঠাতার পরিবারের কাছেই কি জিম্মি হয়ে পড়লো? দর্শক, ইনকিলাব মঞ্চ বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে এটি শুধু একটি নাম নয়, বরং এটি আবেগের জায়গা। আর এই ইনকিলাব বলতেই সাধারণ মানুষ মূলত চিনত তিনটি লড়াকু মুখ: শহীদ ওসমান হাদি, আব্দুল্লাহ আল জাবের এবং ফাতিমা তাসনিম জুমা। ওসমান হাদির সেই অপ্রত্যাশিত চিরবিদায়ের পর যখন চারদিকে চরম শঙ্কা, তখন সেই জাবের এবং জুমাই দিনরাত এক করে ইনকিলাবের পতাকা উড্ডয়ন করেছিলেন। তাদের ব্যাপারে সরকার কি করেছে সেটা জানতে চেয়ে গতকাল আমরা যে দাবি জানিয়েছি। কিন্তু হঠাৎ করেই বিনা মেঘে বজ্রপাত। গত বুধবার নিজেদের ব্যক্তিগত ফেসবুক পোস্টে জাবের এবং জুমা ঘোষণা দিলেন তারা ইনকিলাব কালচারাল সেন্টার থেকে পুরোপুরি সরে দাঁড়াচ্ছে। তারা বিদ্যমান দলিল দস্তাবেজের ভিত্তিতে প্ল্যাটফর্মটি তুলে দিচ্ছেন শহীদ ওসমান হাদির পরিবারের হাতে। কিন্তু প্রশ্ন হলো, যে পরিবার হাদির সবচেয়ে কঠিন সময়ে রাজপথে ছিল না, তারা কেন হঠাৎ করেই এই প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণ নিতে চাইছে? এর পেছনে কি শুধুই আবেগ, নাকি লুকিয়ে আছে অন্য কোনো বড় সুবিধা আদায়ের লোভ? দর্শক, একটু পেছনের ইতিহাসটা দেখা যাক। ইনকিলাব কালচারাল সেন্টার কোনো সাধারণ কাগজে প্রতিষ্ঠান ছিল না। এটি ছিল শহীদ ওসমান হাদির দেখা একটি সাংস্কৃতিক বিপ্লবের। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামতকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যান। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে এবং শুনে বুঝেছেন যে কাহিনীটা কি। তো বেশি কথা বাড়াচ্ছি না, এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, থাকার জন্য আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাই। দর্শক, পরবর্তীতে থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসতে চলেছে, তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, শুধু সাবস্ক্রাইব করলে ভিডিও সময় মতো পাবেন না, তো পাশে রাখা বেল আইকনটিও বাজাতে হবে আপনাদের। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পরবর্তী ভিডিও পেতে কী করতে হবে তা তো আমি আগেই বলেছি। এবার একটু সামাজিক কাজ করুন, সেটা হলো ভিডিওটি শেয়ার করে দিন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত।